আজকের ক্লাসে আমরা কিভাবে লেখাগুলোকে কপি করব অথবা লেখাটাকে অন্য জায়গায় আমরা মুভ করব অথবা হুবহুব লেখাটাকে আরেক জায়গায় স্টাইলটাকে আমরা রূপান্তর করব এবং আনুষঙ্গিক আমরা আর অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করব। যেমন আপনি এখানে লিখেছেন আকরামুল্লাহ, পরের শব্দ লিখেছেন মোহাম্মদুল্লাহ, পরে লিখেছেন মুসা, জাকির, মাহাদি হাসান। এখন আপনি অনেকগুলো নাম লিখেছেন এখানে, এর মধ্যে থেকে আপনি কোনো নামকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চান অথবা একই নামকে আমরা কপি করতে চাই, অর্থাৎ লেখাটাকে এখানেও থাকবে এবং অন্যত্র আমরা এটাকে কপি করে নিয়ে যাব, হুবহুব জিনিসটাকে নিয়ে যাব, তাহলে আমাদেরকে অবশ্যই প্রথমে মার্ক করতে হবে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে মার্ক করব কিভাবে, আমরা কিভাবে মার্ক করব সেই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। যেমন প্রথমে আমাদেরকে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? মাউস পয়েন্টারের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। যখন মাউস পয়েন্টারের মাধ্যমে আমরা ডান পাশে এইভাবে টান দিব তখন লেখাগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। এভাবে যখন আমরা আমাদের লেখাগুলোকে ডান দিক থেকে টান দিব তখন ডান দিক থেকে সিলেক্ট হবে, বাম দিক থেকে টান দিলে বাম দিক থেকে সিলেক্ট হবে। এভাবে যখন আমরা যদি সকল লেখাগুলোকে যদি আমরা সিলেক্ট অল করতে চাই, অর্থাৎ সব লেখা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে হোম মেনু থেকে ডান পাশ থেকে সিলেক্ট অল ক্লিক করতে হবে। সিলেক্ট অল কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো। আর যদি নির্দিষ্ট কোনো শব্দকে আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা মাউস পয়েন্টারের মাধ্যমে সিলেক্ট করতে পারবো অথবা শিফট বাটন ধরে অ্যারোগুলোর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো। যেই লেখাটাকে আমরা কপি কিংবা কাট করতে চাই সেই লেখাটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন মোহাম্মদুল্লাহ শব্দটাকে আমরা কপি করতে চাই। কপি মানে হলো লেখাটাকে হুবহুব লেখাটাকে আমরা অন্যত্র নিয়ে যাব, এখানেও থাকবে প্লাস অন্যত্র এই লেখাটা যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করতে হবে। যখন আমরা কপিতে ক্লিক করব তখন আমাদের লেখাটা আমাদের হাতের মুঠে চলে আসবে। এবার আমাদের কাজ হলো লেখাটাকে আমরা যেখানে নিয়ে যেতে চাই সেখানে আমাদের কার্সরটাকে রাখতে হবে। রাখার পরে আমরা কপি যেখান থেকে করেছিলাম তার বাম পাশে পাবো পেস্ট, আমরা পেস্টে ক্লিক করব। ফলে আমাদের এই মোহাম্মদুল্লাহ লেখাটাকে আমরা এখানেও পাবো, অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ শব্দটা দুই জায়গায় আসছে। একবার কপি করার পরে আমরা বারবার পেস্ট করলে তাহলে আমাদের লেখাটা বারবার পেস্ট হবে। লেখাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এই মোহাম্মদুল্লাহ পর্যন্ত সিলেক্ট করার পরে মাউস পয়েন্টার লাস্ট থেকে
যতটুকু আমরা ফেলে দিব, মুছে ফেলবো, ততটুকু এভাবে মাউস পয়েন্টার মাধ্যমে ড্র্যাগ করব, ফলে আমার লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা লেখাটাকে মুছে ফেলবো। কিভাবে মুছবো? ক্লিয়ারের মাধ্যমে মুছতে পারি, অর্থাৎ কিবোর্ড থেকে ডিলেটের মাধ্যমে আমরা লেখাটাকে মুছে ফেলতে পারি। আমরা আকরাম শব্দটাকে কাট করে সবার শেষে নিয়ে যাব। এর জন্য আকরাম শব্দটাকে সিলেক্ট করার পর আমাদের ক্লিক করতে হবে কাট। এরপর আমরা যেখানে নিয়ে যাব সেখানে মাউস পয়েন্টারকে রাখবো। এরপর আমরা যেখান থেকে কাট করেছিলাম তার বাম পাশে পাবো পেস্ট, আমরা পেস্টে ক্লিক করব। কাট করলাম সেটা অন্যত্র সেট করব আমরা পেস্টের মাধ্যমে। কপি করলাম সেটাও আমরা অন্যত্র সেট করব পেস্টের মাধ্যমে। যদি আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে চাই, এটা নরমাল একটা ফন্ট আছে, বর্তমানে এই ফন্টটা হলো ক্লিভরি। আমরা যদি টাইমস নিউ রোমান ফন্টটাকে আনতে চাই, তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করার পর আমরা ফন্ট বক্সের অ্যারোতে ক্লিক করব। এরপর আমরা টাইমস নিউ রোমানে ক্লিক করব, ফলে আমাদের লেখাটা টাইমস নিউ রোমান স্টাইলে হয়ে যাবে। এরকম আরো হাজারো ফন্ট স্টাইল আপনি এখানে পাবেন। বাংলাটা বাংলার জন্য, আরবিটা আরবির জন্য, ইংরেজিটা ইংরেজির জন্য এবং উর্দুটা উর্দুর জন্য। এটা খত, এটা লেখার স্টাইল, এটাকে পরিবর্তন করতে পারবেন বারবার। আপনি ফন্ট বক্সের ডান পাশে পাবেন ফন্ট সাইজ। ফন্ট সাইজে আপনি যখন ক্লিক করবেন ড্রপ ডাউন অপশনে, সেখানে আপনি ফন্ট সাইজের অনেকগুলো সাইজ পাবেন। এখানে দেখাবে 8 থেকে 72 পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 72 আপনাকে দেখাবে। এত বড় আপনি ফন্ট সাইজ বক্স দিয়ে করতে পারবেন। তবে চাইলে আপনি আরো বড় করতে পারবেন অথবা আরো ছোট করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে ফন্ট বক্সে লিখে দিতে হবে। যেমন আমরা এখানে 100 সাইজ করব, তাই আমরা এখানে 100 দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলেই আমাদের লেখাগুলো 100 সাইজের হয়ে যাবে। যদি আমরা এখানে 5 সাইজ চাই, তাহলে আমরা 5 ক্লিক করার পরে আমরা এন্টার বাটন প্রেস করব। তাহলে দেখতে পাবেন আপনি আপনার লেখাগুলোকে এভাবে ছোট কিংবা বড় করতে পারবেন ফন্ট সাইজের মাধ্যমে। আবার এই ফন্ট সাইজের চাইলে কমান্ডের মাধ্যমে করতে পারবেন। ফন্ট সাইজ ডান পাশের যেটা আছে বড়ই, যেটার উপর একটা তীর আছে আপ, সেই পয়েন্টের মাধ্যমে আপনি লেখাটাকে ক্লিকের মাধ্যমে এভাবে 1 পয়েন্ট 2 পয়েন্ট করে বড় ছোট করে দেখতে পারবেন। এটাকে বড় করার জন্য যখন ডাউন অ্যারোতে ক্লিক করবেন তখন এটা করবে ছোট। এভাবে আপনি আপনার লেখাগুলোকে ছোট কিংবা বড় করে দেখতে পারবেন। লেখাটাকে যদি কালার করতে চান তাহলে আপনি ক্লিক করতে হবে ফন্ট কালার। এখান থেকে অনেক ধরনের কালার পাবেন, আপনার পছন্দ অনুযায়ী কালারটাকে চুজ করে নেবেন। যদি আরো কালার চান তাহলে আপনি মোর কালারসে ক্লিক করবেন, সেখানে মধ্যে মোটামুটি অনেকগুলো কালার পাবেন। আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করবেন, এরপর আপনি ওকে বাটন প্রেস করবেন। ফন্ট কালারের বাম পাশে পাবেন হাইলাইট কালার, অর্থাৎ আপনার লেখার মধ্যে আপনি আপনার খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে যে লেখাগুলোকে আপনি মার্ক করেন মার্কার পেনের মাধ্যমে, বিশেষ বিশেষ কিছু লেখাগুলোকে আপনি মার্ক করে থাকেন, সেই মার্কটা করতে হয় মার্কার পেনের মাধ্যমে। ঠিক আপনি চাইলে আপনার লেখাগুলোকে অথবা নির্দিষ্ট কোনো লেখাকে এভাবে হাইলাইট কালার অথবা মার্ক কালার করতে পারবেন। এর জন্য আপনাকে যেই লেখার মধ্যে আপনি হাইলাইট কালার করতে চান সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে হাইলাইট কালার এর যে পয়েন্টটা আছে ড্রপ ডাউন অপশন, সেখানে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আপনি এখান থেকে নির্দিষ্ট কিছু কালার পাবেন। এখান থেকে আপনার যেই কালারটা আছে এর মধ্যে সীমাবদ্ধ, আপনি এখান থেকে কালার চুজ করে নেন, এরপর আপনি ক্লিক করেন। যখন আপনি ক্লিক করবেন
তখনই সে হাইলাইট কালারটা প্রয়োগ হয়ে যাবে। আপনার লেখাগুলো প্রতিটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের আছে, এটাকে বলা হয় টাইটেল ক্যাচ। ইংরেজি বর্ণমালাগুলো ছোট হাতের করতে চাইলে অথবা বড় হাতের করতে চাইলে অথবা আরো কিছু স্টাইলের রূপান্তর করতে চাইলে আপনাকে চেঞ্জ ক্যাচ অপশন ব্যবহার করতে হবে। চেঞ্জ ক্যাচের কাজ হলো ইংরেজি বর্ণমালা ছোট হাতেরকে বড় হাতের বানানো, বড় হাতের লেখাগুলোকে ছোট হাতের বানানো, অথবা ক্যাপিটাল সিস্টেম, টুগেল সিস্টেম, লাওয়ার ক্যাচ, সেন্টেজ, টাইটেল ক্যাচ, এভাবে আপনি আপনার এই লেখাগুলোকে কনভার্ট করতে পারবেন। যেমন আপনার এই প্যারার শুরুর বর্ণটা কেবল বড় হাতে থাকবে, বাকি সবগুলো ছোট হাতে। সেই ক্ষেত্রে আপনাকে চেঞ্জ ক্যাচ থেকে সেন্টেন্স ক্যাচ ক্লিক করতে হবে। ফলে দেখেন এখানে শুধুমাত্র মোহাম্মদ শব্দটাই, মোহাম্মদের ম শব্দটা কিন্তু বড় হাতের, বাকি সবগুলো শব্দ বর্ণমালা কিন্তু ছোট হাতের। আর যদি আপনি সবগুলোকে ছোট হাতের করতে চান তাহলে লোয়ার কেস ক্লিক করবেন। যদি আপনি সবগুলো বড় হাতের করতে চান তাহলে আপার কেস। যদি প্রতিটা শব্দের প্রথম বর্ণ বড় হাতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে ক্যাপিটাল এইচ। আর যদি প্রতিটা শব্দের প্রথম বর্ণ ছোট হাতের চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে টগল কেচ। এ হলো চেঞ্জ কেচের মাধ্যমে আপনার ইংলিশ লেখাগুলোকে ছোট হাতের বড় হাতের কনভার্ট করার একটা অপশন। টগল ক্যাচ আমাদের সাধারণত প্রয়োজন হয় না, বাকি যে চারটা আছে সেন্টেন্স, লোয়ার ক্যাচ, আপার ক্যাচ এবং ক্যাপিটাল এইচ, এই চারটি কিন্তু আপনার প্রয়োজন। কেননা আপনি বড় হাতে লিখে ফেলেছেন কিন্তু কাস্টমার আপনাকে বললো সবগুলো ছোট হাতের হবে, অথবা আপনি বড় হাতে লিখেছেন কাস্টমার আপনাকে বললো প্রতিটা প্যারা প্রথম বর্ণ বড় হাতের বাকিগুলো ছোট হাতের। তখন আপনি কি করবেন? তখন ঘাবড়ানোর কিছু নেই, আপনি চাইলে তখন আপনার এখান থেকে করতে পারবেন, চেঞ্জ কেচের মাধ্যমে সেটা কনভার্ট করতে পারবেন। এতে আপনার লেখার কোনো ক্ষতি হবে না। যদি আপনি গণিতের কোনো কাজ করে থাকেন অথবা এ স্কয়ার টু বি স্কয়ারের যে হিসাব নিকাশগুলো আছে ওগুলো যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কাকে বলে সেটা একটু খেয়াল করেন। যেমন আমি এখানে দুটি শব্দ লিখেছি, তার মধ্যে A2 যেটা আছে সেটাকে ছোট করতে হবে এর উপরে, অথবা B2 যেটা আছে সে 2টাকে ছোট করে উপরে কিংবা নিচে সেট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কমান্ডটাকে ব্যবহার করতে হবে। সাবস্ক্রিপ্টের কাজ হলো বর্ণমালাটাকে ছোট করে নিচে আনবে, আর সুপারস্ক্রিপ্টের কাজ হলো বর্ণমালাটাকে ছোট করে উপরে নিয়ে যাবে। যেমন আমি সুপারস্ক্রিপ্ট ক্লিক করলাম, ফলে দেখেন আমার বর্ণমালাটা ছোট হয়ে উপরে আসছে। আবার A2 যেটা আছে সেটাকে যদি আমি সিলেক্ট করি সাবস্ক্রিপ্ট ক্লিক করি তাহলে সেটা ছোট হয়ে আবার নিচে আসবে। এই ধরনের যদি কোনো কাজ আসে আপনার তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ। এটা যে এই গণিতের ক্ষেত্রে ব্যবহার হবে এমন কিন্তু না। আপনার কোন একটা লেখাটাকে চাইলে আপনি ছোট করে এভাবে, যেমন এই পর্যন্ত মোল্লা পর্যন্ত আমি এটাকে সুপারস্ক্রিপ্ট করে নিলাম, ফলে আমার লেখাটা সুপারস্ক্রিপ্টের মধ্যে সেট হয়ে গেল, ফলে কি হলো ছোট হয়ে আসলো। চাইলে আমরা আমাদের লেখাগুলোকে অথবা যে কোনো ধরনের বর্ণমালাকে ছোট করে সেই শব্দের অথবা সেই বর্ণের উপরে কিংবা নিচে সেট করতে চাইলে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে সেটা করে নেব। যদি লেখাগুলোকে সিলেক্ট করার পর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ক্লিক করেন আবার, তাহলে পূর্ব অবস্থায় ফিরে আসবে। আবার যদি আপনি সাবস্ক্রিপ্ট করতে চান তাহলে সাবস্ক্রিপ্ট ক্লিক করবেন।
যদি আপনার লেখার মিডলে একটা রেখা টানতে চান, তাহলে আপনাকে লেখাটাকে সিলেক্ট করার পর ক্লিক করতে হবে স্টিক। যখন আপনি স্টিক ক্লিক করবেন, তখন আপনার লেখার মিডলে একটা রেখা যাবে। এখন প্রশ্ন আসতে পারে, রেখাটার কাজ কি? রেখাটার কাজ হলো যে পূর্বে মূল্য, বর্তমান মূল্য, অথবা কোন একটা লেখাটাকে কেটে ওই শব্দের পরিবর্তে, ওই লেখার পরিবর্তে অন্য কি লেখা হতে পারে এর নিচে এটা লিখে দেওয়া হয়। এই যে কাটা হয়, সেটা কম্পিউটার কমান্ডের মাধ্যমে করতে পারবেন, যেটা হলো স্টিক। স্টিকের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। যেমন 150 পূর্ব মূল্য ছিল, বর্তমানে 135 টাকা। তাই এটাকে সিলেক্ট করার পরে এটাকে স্টিক দেওয়া হয়। ফলে কি হয়, স্টিক দেওয়াতে কাস্টমার বুঝে নিতে পারে এটা পূর্ব মূল্য এবং এটা বর্তমান মূল্য। বর্তমান মূল্যের অবশ্যই ডান পাশে একটা তীর চিহ্ন ব্যবহার করা হয়। আপনি চাইলেও ব্যবহার করতে পারেন, সেটা ইনসার্ট থেকে সিম্বলের মাধ্যমে। ইনসার্ট থেকে সিম্বলে যান, সেখানে গিয়ে খুঁজেন আপনি টিক চিহ্নের কোনো কমান্ড আছে কিনা। অবশ্য আছে, সিম্বল থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে টিক চিহ্নটা কোথায় আছে আসলে। যেখানে আপনি পাবেন, সেখান থেকে আপনি সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার টিক চিহ্নটা আপনার জায়গা মতো সেট হয়ে যাবে। যদিও বা মিডল পর্যায়ে দেখাচ্ছে, আপনি চাইলে এটাকে সুপার স্ক্রিনের মাধ্যমে উপর দিকে নিয়ে যান। তাহলে আপনি এটাকে উপর দিকে সেট করতে পারবেন। যদি আপনি স্টিকটাকে উঠিয়ে দিতে চান, তাহলে সিলেক্ট করার পরে স্টিকে যখন ক্লিক করবেন, তখন কিন্তু সেটা উঠে যাবে। যদি লেখার নিচে একটা আন্ডারলাইন ব্যবহার করতে চান, লেখার নিচে একটা আন্ডারলাইন, তাহলে আপনার ক্লিক করতে হবে ইউ, যেটাকে বলা হয় আন্ডারলাইন স্টাইল। আন্ডারলাইনে যখন ক্লিক করবেন, তখন আপনার লেখার নিচে একটা রেখা যাবে, যেটার দ্বারা নির্দিষ্ট কিছু মার্কও বোঝানো হয় অথবা লেখার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আন্ডারলাইনের মাধ্যমে আপনি নির্দিষ্ট লেখাগুলোকে একটা রেখা টানতে পারবেন, যেটা লেখার নিচে হবে। আন্ডারলাইন কিন্তু আর অনেক ধরনের স্টাইল আছে। ইউর ডান পাশে পাবেন একটা অ্যারো চিহ্ন, যেটি ড্রপ ডাউন বক্স বলে। সেখান থেকে ক্লিক করার পর আপনি সিঙ্গেল লাইনার পাবেন, ডাবল লাইনার পাবেন এবং হাইলাইট ডাবল পাবেন, এভাবে ডট ডট সিস্টেম পাবেন। আর অনেক ধরনের স্টাইল আপনি এখানে পাবেন। মোর আন্ডারলাইনসে যদি ক্লিক করেন, তাহলে সেখানে গিয়ে আরো অনেক ধরনের আন্ডারলাইন পাবেন। নিচে গিয়ে আপনি অনেক ধরনের আন্ডারলাইন পাবেন। চাইলে আন্ডারলাইন থেকে আপনি কালার করতে পারবেন, আন্ডারলাইন কালার থেকে আন্ডারলাইন কালার চুজ করে নেন, এরপর আপনি ওকে বাটন প্রেস করেন। তাহলে আপনি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা। যদি কোনো লেখাটাকে আপনি একটু বাঁকা করতে চান, বিশেষ বিশেষ কিছু লেখা আছে এমন যেগুলো একটু বাঁকা করে বোঝানো হয়, এটা হয়তো চিঠিপত্র অথবা বিশেষ কোনো আলোচ্য বিষয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই লেখাটাকে একটু ঝুঁকানোর জন্য আপনাকে ইটালিক ব্যবহার করতে হবে। ইটালিক ব্যবহার করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ইউর বাম পাশে পাবেন আই চিহ্ন, সেখানে সেটার নাম হলো ইটালিক। আপনি যখন ইটালিক ক্লিক করবেন, তখন আপনার লেখাটা কিন্তু একটু বাম দিকে, ডান দিক কাত হয়ে যাবে। ডান দিকে যে কাত হলো, এর মানে বোঝা যাচ্ছে যে লেখাটা একটু ডান পাশে ঝুঁকে আছে। আবার যদি আপনি আইতে ক্লিক করেন অথবা ইটালিক ক্লিক করেন, তাহলে কিন্তু সেই লেখাটা পূর্ব অবস্থা ফিরে আসবে। কোন লেখাটাকে, নির্দিষ্ট লেখাগুলোকে যদি একটু বোল্ড করতে চান, অন্যান্য স্বাভাবিক লেখার থেকে একটু গাঢ় হবে, সেই ক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করার পর আপনাকে ক্লিক করতে হবে বি তে, অর্থাৎ যেটাকে বলা হয় বোল্ড। যখন আপনি বোল্ডে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার লেখাটা একটু গাঢ় হবে অন্যান্য লেখার তুলনায়, এটাকে বোল্ড বলা হয়। যখন আবার বোল্ডে ক্লিক করবেন, তখন সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। আমরা যে এখানে লেখাগুলোর মধ্যে অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করেছিলাম, যেমন এখানে ব্যবহার করছিলাম হাইলাইট কালার, এখানে ব্যবহার করেছি ফন্ট কালার, এখানে ব্যবহার করেছি ফন্ট স্টাইল, আন্ডারলাইন স্টাইল, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ এই ফাইলের মধ্যে যত ধরনের কাজ করা হয়েছে অতিরিক্ত লেখা ছাড়া, সবগুলোকে আমরা মুছে ফেলতে চাইলে, যেটাকে আমরা বলি মেকআপ ম্যানের পানির দ্বারা মুখ ধৌত করার মতো। অর্থাৎ একজন মেকআপ ম্যান যখন একজন মেকআপ ওয়ালা, যার চেহারার মধ্যে মেকআপ মাখা আছে,
তার চেহারাটাকে যখন পানি দ্বারা ধৌত করা হয় তখন তার অরিজিনাল চেহারাটা ভেসে আসে। ঠিক আপনি চাইলেও আপনার এই ফাইলের মধ্যে যা কিছু লেখা ছিল, বিশেষ করে আপনি ইন্টারনেট থেকে যে সকল তথ্যগুলো আপনি সংগ্রহ করবেন, ওই সকল তথ্যগুলোর মধ্যে যে ধরনের ইফেক্ট গুলো ব্যবহার করা হয়, যেমন বোল্ড, ইটালিক, কালার, আদার্স, আর অনেকগুলো আছে, অনেক কমান্ডে আছে। যত ধরনের আপনি কমান্ডগুলো সেখানে ব্যবহার করা হোক না কেন, আপনার লেখাগুলো কিন্তু মুহূর্তে পানির মতো মুছে যাবে। অর্থাৎ লেখা থাকবে, বাকি যত ধরনের ইফেক্ট আছে সবগুলো চলে যাবে। এর জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্লিয়ার ফরম্যাটিং। যখন আপনি ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করবেন, তখনই এই লেখাগুলোর মধ্যে যে ধরনের ইফেক্ট গুলো ব্যবহার করা হয়েছিল সবগুলো কিন্তু মুছে যাবে ক্লিয়ার ফরম্যাটিং এর মাধ্যমে। এটা ইন্টারনেট থেকে, বিশেষ করে ইন্টারনেটের ফাইলগুলো যখন ওয়ার্ডে আনা হয় তখন সেটাগুলো সবগুলো লেখাগুলোর যে ইফেক্ট গুলো আছে সবগুলো মোছার জন্য এটা ক্লিয়ার ফরম্যাটিং এর মাধ্যমে এটা দ্রুত করা হয়। এই যে আমরা ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এবং আন্ডারলাইন স্টাইল, ইটালিক, বোল্ড, কালার, এই সংক্রান্ত যতগুলো কাজ করেছি সব কিন্তু আপনার ফন্ট সংক্রান্ত। অর্থাৎ আমরা চাইলে আমাদের এই লেখাগুলোকে বোল্ড করতে চাইলে ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট অথবা চেঞ্জ ক্যাচ, কালার, ফন্ট সাইজ সবকিছু কিন্তু আমরা এই ফন্ট থেকেই করতে পারবো। কমান্ড গুলো নিচে পাবেন ফন্ট বক্সের একটা প্রোগ্রামের ডায়ালগ বক্সের একটা অ্যারো চিহ্ন, সেখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটা ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সটা আসার কারণটা হলো আপনি যেখানে যে কমান্ড গুলো ব্যবহার করেছেন সেই কমান্ড গুলো কিন্তু ডায়ালগ বক্সের মধ্যেও আছে, এবং অতিরিক্ত আরো কিছু কমান্ড আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার কাজগুলো সাজাইতে পারবেন। যেমন আমরা শিখেছিলাম ফন্ট স্টাইল, ফন্ট সাইজ। ফন্ট স্টাইল মানে কি? বোল্ড করা, ইটালিক করা, স্বাভাবিক করা। ফন্ট সাইজ লেখাগুলোকে বড় ছোট করা, এগুলো আমরা শিখেছি। আন্ডারলাইন শিখেছি, ফন্ট কালারও শিখেছি, আন্ডারলাইন কালারও শিখেছি। তাহলে অতিরিক্ত কি? অতিরিক্ত হলো নিচে কিছু কমান্ড আছে, ওই সকল কমান্ডের কাজ। যেমন স্টিক আমরা শিখেছিলাম, ডাবল স্টিক সেটাও শিখেছিলাম, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সেটাও শিখেছি। অতিরিক্ত একটা কমান্ড আছে শ্যাডো, যেটা আমরা অলরেডি একটা প্রজেক্টে শিখেছিলাম, যে আমার লেখার নিচে একটা ছায়া ব্যবহার করা। ছায়াটা ব্যবহার করতে চাইলে আমরা শ্যাডোতে ক্লিক করব, ফলে আমার ওই লেখার মধ্যে একটা ছায়া বসবে। আউটলাইন, এমবোস, ইনগ্রাভ, স্মল ক্যাপস, অল ক্যাপস এবং হেডিং, এগুলো কিন্তু সবগুলি ইফেক্ট জাতীয়। এখান থেকে মূলত আপনি বাম পাশে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্টিক এবং ডাবল স্টিক যে কমান্ড গুলো আছে এগুলো আপনার স্বাভাবিকভাবে আপনার ব্যবহার হবে, এবং শ্যাডো চাইলেও শ্যাডো ব্যবহার করতে পারবেন। বাকি যে আউটলাইন, এমবোস, ইনগ্রাভ, স্মল ক্যাপস, অল ক্যাপস, এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন নেই। একটা জিনিস প্রয়োজন হতে পারে, সেটা হলো হিডেন। অর্থাৎ আপনার ফাইলে গুরুত্বপূর্ণ কিছু লিখে এমন থাকতে পারে সচরাচর সবাই যদি এটা পড়ে হয়তো আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। অর্থাৎ বিশেষ কোনো লেখা, যে লেখাটাকে আপনি হাইড করে রাখতে চান, যাতে আপনার ফাইল খুললে এই লেখাগুলোকে খুঁজে না পায়, তাহলে আপনাকে অবশ্যই যেই লেখাটাকে আপনি হাইড করতে চাচ্ছেন সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। যেমন মুসা, সিলেক্ট করার পরে আমরা যাব ফন্ট, সেখান থেকে আমরা ক্লিক করবো, হেডিং ক্লিক করার পর ওকে বাটন প্রেস করব, ফলে আমার লেখাটা হাইড হয়ে গেল। হাইড হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমার লেখাটা কোথায়? লেখাটা এখানে আছে। বের যদি করতে চান তাহলে আপনাকে প্রথমে সিলেক্ট অল ক্লিক করতে হবে, তাহলে সকল লেখাগুলো সিলেক্ট হবে। এরপর আপনি ফন্ট বক্সে যাবেন, সেখান থেকে আপনি হেডিং ক্লিক থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিলেই আপনার মুসার শব্দটা চলে আসবে। ফন্ট বক্সে আরো কিছু কাজ আছে, যেমন আপনি এখানে ফন্ট সাইজ নির্দিষ্ট পরিমাণ দিয়েছেন, ফন্ট স্টাইলটাও নির্দিষ্ট পরিমাণ দিয়েছেন, ফন্টটাও আপনি নির্দিষ্ট পরিমাণে পছন্দ মতো করেছেন, কালার চুজ করেছেন, আন্ডারলাইন স্টাইল ব্যবহার করেছেন। এই যে যা কিছু করেছেন আপনি, এই সকল
প্রত্যেকটা ফাইল যাতে অটোমেটিকলি এই সকল কমান্ডগুলো সেট থাকে, এর জন্য আপনি ক্লিক করতে হবে ডিফল্ট। যখন আপনি ডিফল্টে ক্লিক করবেন তখন আপনি এখানে যেভাবে সেট করেছেন ঠিক সেভাবে কিন্তু আপনার ওখানে নতুন নতুন যে ফাইলগুলো আসবে ঠিক এই সেটিং এ আসবে। আচ্ছা, এবার আসেন ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং কাকে বলে? ক্যারেক্টার স্পেসিং মূলত বলা হয় বর্ণমালার স্পেস। আপনি এটা লিখেছেন, আমার মিডলে প্রতিটা বর্ণের পরে নির্দিষ্ট পরিমাণে একটা ফাঁকা আছে, এবং আপনি যেখানে যে শব্দটা লিখেছেন সেই শব্দের পরে যে স্পেস গ্যাপটা আছে সেই স্পেস বা গ্যাপটাও একটা কমানো এবং বাড়ানোর একটা কমান্ডের নাম হলো ক্যারেক্টার স্পেসিং। আমরা একটা প্রজেক্ট বের করি, তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে। যেমন আমরা এখানে বর্ণমালা লিখেছি একটা, যেমন দেখেন এখানে আমাদের উপরে ডান পাশে কলামে আছে তিনটা লাইন, এখানে আছে তিনটা লাইন, এখানে আছে আড়াই লাইন। এই আড়াই লাইন বা 3 লাইন এবং উপর 3 লাইন 6 লাইনটাকে আমরা 5 লাইন করতে চাই। তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করার পরে আমরা যাব ফন্ট, সেখান থেকে ক্যারেক্টার স্পেসিং, সেখানে স্কেলের মধ্যে আপনি পাবেন 100%। 100% মানে হলো এটা অ্যাকুরেট। এর থেকে যদি আপনি কমান তাহলে স্পেসিং গ্যাপটা কমবে, ফলে আপনার লেখাটার যে স্বাভাবিকভাবে যে ওজনটা আছে, ওয়েটটা আছে, সেটার থেকে সে কমতে থাকবে। কিন্তু লিখে কোনো সমস্যা হবে না, যেটা হয়তো সবাই বুঝবেও না। স্বাভাবিক স্ট্যান্ডার্ড যেটা থাকে তার থেকে একটু লেস হবে। যেমন আমরা এখানে 90% ব্যবহার করলাম, 90 দেওয়ার পর আমরা ওকে বাটন প্রেস করব, ফলে কিন্তু আমাদের এখন একটা শব্দ রয়ে গেছে। আমরা সেখানে গিয়ে আরেকটু কমিয়ে দিলাম 85%। এখন দেখেন উপরে 3 লাইন, নিচে 2 লাইন, নিচেও কিন্তু 3 লাইন ছিল, কিন্তু বর্ণমালার স্পেসিং গ্যাপটা বাড়ানোর কারণে বা কমানোর কারণে আমার এই 5-6 লাইন লেখাটা এখন বর্তমানে 5 লাইনে চলে আসছে। এটাই ক্যারেক্টার স্পেসিং। অনেক সময় আপনার কোনো লেখাটাকে পূর্বে দেখা গেছে এখানে 1 লাইন রয়ে গেছে, এটাকে উপরে নিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে আপনি বর্ণমালা স্পেসিং গ্যাপটা কমানোর মাধ্যমেও একটা লাইন কমাইতে পারেন, অথবা আপনার লাইন যদি বাড়াতে চান তাহলে লাইন ক্যারেক্টার স্পেসিং এর মাধ্যমেও আপনি বাড়াতে পারবেন। এভাবে আপনার বর্ণমালা যখন আপনি লাইন স্পেসিং কমাবেন বা বাড়াবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি কমালাম বা বাড়ালাম, কিন্তু কমানোর দ্বারা বা বাড়ানোর দ্বারা আমার কি ফায়দা? আমার লেখাটা কিন্তু পূর্ববর্তী পেজ ফিল আপ হয়ে গেছে, তাহলে আমার এখানে কমানোর প্রয়োজন নেই। যদি এমন হয় আমার বর্ণমালা এখানে কম আছে, অর্থাৎ আমার এখানে পেজ ভরাট হয়ে গেছে বা আরেকটু পরিমাণের জায়গা আছে, তাহলে আপনাকে অবশ্যই ক্যারেক্টার স্পেসিং কমানো বা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এবার আসেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজ কি? প্যারাগ্রাফের কাজ হলো আপনার যে মেকআপটা দিবেন, অর্থাৎ আপনার লেখাটাকে ডানে বামে মিডলে অথবা দোনো পাশে সমান করতে চাইলে, অথবা প্রতিটা লাইনের পরে স্পেসিং যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কমাতে চাইলে বা বাড়াইতে চাইলে, অথবা আপনার লেখাটার ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে নির্দিষ্ট পরিমাণের ফাঁকা করতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে প্যারাগ্রাফ কমান্ডগুলো। প্যারাগ্রাফ কমান্ডের মধ্যে আপনি পাবেন অ্যালাইন, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম। তবে পূর্বে আলোচনা করেছিলাম লেফট, সেন্টার, রাইট, 3টে অ্যালাইন সম্পর্কে আলোচনা করেছিলাম। লেখাটাকে ডান পাশে আনার জন্য রাইট, লেখাটাকে পেজে মিডল আনার জন্য সেন্টার, এবং লেখাটাকে বাম পাশে নিয়ে যাওয়ার জন্য আপনাকে লেফটে ক্লিক করতে হবে। অতিরিক্ত যে কমান্ডটা আছে সেটা হলো জাস্টিফাই, অর্থাৎ
আপনার এই লেখাটা বর্তমানে যদি আপনি সেন্টারে থাকে অথবা লেফটে থাকে, তাহলে দেখেন বাম পাশে টেক্সট বাউন্ডারির সাথে লেখাটা যেভাবে লেগে আছে, ডান পাশে কিন্তু ঠিক সেভাবে নেই। এর দ্বারা সৌন্দর্য যেটা হতো সেটা কিছুটা হ্রাস পেয়েছে। এই সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই জাস্টিফাইড ক্লিক করতে হবে। তখন আপনি ডান পাশে বাম পাশে যেমন টেক্সট বাউন্ডারির সাথে লেখাগুলো লাগানো থাকবে, ডান পাশেও ঠিক তেমন থাকবে। এতে আপনার লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এটা হলো প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের কাজ। আপনি যদি আপনার লেখাটার নির্দিষ্ট কোনো লেখাটার মধ্যে একটা বর্ডার ব্যবহার করতে চান, তাহলে যেই লাইনটা বা যে শব্দটা আপনি বর্ডার হিসেবে ব্যবহার করতে চান, প্রথমে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে বর্ডার্স। বটম বর্ডার্সে যাওয়ার পর সেখানের মধ্যে আপনি অনেক ধরনের বর্ডার স্টাইল পাবেন। এখান থেকে যেহেতু লেখার মধ্যে আপনি বর্ডার ব্যবহার করবেন, তাই হয়তো আপনার বর্ডার ব্যবহার করতে হবে অল বর্ডার্স অথবা নো বর্ডার্স। যেমন আমরা এখানে অল বর্ডার্স ক্লিক করলাম, ফলে আমি যতটুকু লেখাটাকে সিলেক্ট করেছিলাম ঠিক ততটুকু লেখাটার মধ্যে একটা বর্ডার চলে আসলো। এখন আমাদের কাজ কি? আমরা যদি বর্ডারটাকে উঠিয়ে দিতে চাই তাহলে আমরা ক্লিক করব নো বর্ডার্স। এটা নির্দিষ্ট কিছু লেখাটাকে যদি বর্ডার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন অথবা আরেকটা সিস্টেমে করতে পারেন, যেটাকে বলা হয় টেক্সট বক্স। টেক্সট বক্সের মাধ্যমেও এই কাজটা করতে পারেন। এবার আসেন, যেভাবে আমরা হাইলাইট কালারটা শিখেছিলাম ঠিক সেভাবে আমরা শেডিং কালারটা শিখব। অর্থাৎ আমি লেখাটাকে মার্ক করতে চাই, এখানে দুইটা কমান্ড আলাদা আলাদা দেওয়া আছে। একটা নাম দিয়েছে টেক্সট হাইলাইট কালার, আর হলো শেডিং। একটু তফাৎ আছে, তবে তফাৎটা আপনি এখন বুঝবেন না, যখন আপনি কাজ করবেন তখন বুঝবেন। যেমন আমি লেখাটাকে সিলেক্ট করার পর আমি হাইলাইট কালার ক্লিক করলাম, ফলে আমার লেখাটার নিচে একটা কালার হয়ে গেছে। আমি যদি এটাকে উঠিয়ে দিতে চাই, সিলেক্ট করার পরে আমরা হাইলাইট কালার থেকে নো কালার ক্লিক করব, ফলে এটা চলে গেছে। কিন্তু এখন দেখেন আমি শেডিং ক্লিক করার পরে সেখান থেকে একটা কালার চুজ করব। কালার চুজ করার দ্বারা হাইলাইট কালার মধ্যে যে কালারটা ব্যবহার করেছি ঠিক সেটাই আসলো, শেডিং এর মধ্যে কিন্তু একই জিনিস আসলো। তফাৎটা কি? তফাৎটা আপনি এখন বুঝবেন না, আপনি যখন কাজ করতে থাকবেন তখন বুঝবেন। এর একটা এক্সাম্পল দিই আমি আপনাকে। যেমন আমি নো কালার ব্যবহার করলাম, এখানে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, ব্যবহার করলাম হাইলাইট কালার, আবার এই কালারটাকে আমরা উঠিয়ে দিলাম নো কালারস। আবার যদি আমি লেখাটাকে সিলেক্ট করার পর আমরা হাইলাইট কালার ক্লিক করি, তাহলে আবার হাইলাইট কালার চলে আসলো। তাহলে হাইলাইট কালার আর শেডিং এর মধ্যে কি কাজ? হাইলাইট কালারটা হলো লেখার ক্ষেত্রে হয়, টেক্সট বক্সের ক্ষেত্রে হয়। শেডিং কালার, হাইলাইট কালার টেক্সট বক্সের অর্থাৎ টেক্সটের ক্ষেত্রে এটা হাইলাইট কালারটা ব্যবহার করা হয়। শেডিংটা ব্যবহার করা হয় লেখার ক্ষেত্রে হয়, আবার টেক্সট বক্সের ক্ষেত্রে হয়। আমরা উঠিয়ে দিলাম নো কালার, তাহলে আমাদের মার্কটা চলে যাবে। আমার এখানে যে স্পেসিং গ্যাপটা আছে সেই স্পেসিং গ্যাপটা আমি বাড়াতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে লাইন স্পেস। সেখানের মধ্যে পাবো 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, 2.5, 3.0। এই যে পয়েন্টগুলো আমরা এখানে আছে, এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা লাইন স্পেসিংটা বাড়াইতে পারবো। 1.0 মানে হলো স্ট্যান্ডার্ড, স্বাভাবিকভাবে যেটা থাকে সেটা। 1.15 মানে হলো তার থেকে স্পেসিংটা একটু বাড়বে। 1.50 মানে হলো স্পেসিংটা আরো একটু বেশি পরিমাণ ফাঁকা হবে। 2.0 মানে হলো আরো বেশি পরিমাণ ফাঁকা হবে। 2.5 মানে হলো আরো বেশি। 3.0 মানে হলো আরো বেশি। যেমন আমরা এখানে 1.50 ব্যবহার করলাম, ফলে দেখেন আমার এই লেখা থেকে ওই লেখাটা একটু বেশি পরিমাণে ফাঁকা।
লাল লেখা থেকে কালো যে সিলেক্ট করা আছে সেই সিলেক্ট করা লেখাটার স্পেসিংটা দেখেন মাঝে, প্রতিটা লাইনের পরে পরবর্তী লাইনের মিডলে যেটা জায়গা আছে নামাজের সিজদা স্থানের মতো, ঠিক সেটাকে বলা হয় লাইন স্পেস। লাইন স্পেস থেকে আপনি 1.50 দেন, ফলে আপনার স্পেসিং গ্যাপটা আরো একটু বাড়বে। লাইন স্পেসিং থেকে এবার যে পয়েন্টগুলোর মাধ্যমে আরো বাড়াতে চান তাহলে এবার বাড়াতে পারবেন। এখন প্রশ্ন আসেন, এখানে বাড়ানোর সিস্টেম আছে, কমানোর সিস্টেমটা কোথায়? কমানোর সিস্টেমটা হলো লাইন স্পেসিং অপশন। সেখানে মধ্যে গিয়ে আপনি পাবেন লাইন স্পেসিং এর যে কমান্ড গুলো ছিল সেগুলো এখানে পাবেন। যেহেতু আপনি কমাতে চান তাহলে আর সেক্ষেত্রে আপনাকে অ্যাড ঘরের মধ্যে লিখে দিতে হবে। তবে যেহেতু কমাতে চান তাহলে আপনাকে আগে পয়েন্ট দিতে হবে, কেননা পয়েন্ট ছাড়া শুধু 1 মানে হলো 1 পয়েন্ট, অর্থাৎ স্বাভাবিকভাবে 100 সিঙ্গেল। 1 থেকে যে কমাতে চান আগে পয়েন্ট দিতে হবে, যেমন 0.95 দিলাম অথবা 0.9 দিলাম, ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার লাল লেখাটা যতটুকু পরিমাণ ফাঁকা আছে তার উপর লেখাটা কিন্তু আরেকটু কম পরিমাণ ফাঁকা। এর কারণ হলো লাল লেখাটা আছে সিঙ্গেল আর এটা হলো সিঙ্গেল থেকে কম। যে লাইন স্পেসিং থেকে আমরা লাইন স্পেসিং এ যাই, সেখানের মধ্যে আমরা যদি মাল্টিপল থেকে সিঙ্গেল ক্লিক করার পর ওকে বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের লেখাটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অনেকজনের কম্পিউটার দেখতে পাবেন যে হঠাৎ করে লেখাগুলো নষ্ট হয়ে গেছে। অনেকের কম্পিউটার এটা হতে পারে, যেটাকে বলা হয় শো অবলিক হাইট। যদি কারো কম্পিউটারে কখনো এমন অবস্থা হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা কমান্ডের মধ্যে ক্লিক পড়ে আছে, যেটার নাম হলো শো অবলিক হাইট। সেটা হোম মেনুর প্যারাগ্রাফ কমান্ডের মধ্যেই পাবেন। প্যারাগ্রাফের একটা কমান্ডের নাম হলো শো অবলিক হাইট, যেটাতে ক্লিক করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি আপনি কোনো নামকে সিরিয়াল করতে চান, কিভাবে সিরিয়াল করতে চান? যেমন আপনি এখানে লিখেছেন 1 দিয়ে লিখেছেন আকরাম, 2 দিয়ে লিখেছেন, 3 দিয়ে লিখেছেন মুসা, 5 দিয়ে লিখেছেন মোহাম্মদ, 2 দিয়ে লিখেছেন জাফর এবং 4 দিয়ে লিখেছেন জুবাইর। এই যে নামগুলো লিখেছেন নাম্বারিং অনুযায়ী এটাকে সিরিয়াল করতে চাচ্ছেন। যদিও বা এখানে 5 জনের নাম দেখাচ্ছে তাই হয়তো আনন্দটা নাও পেতে পারেন। বাস্তবতা হলো এটা, যদি আপনার 100 স্টুডেন্ট অথবা কোনো ওয়ার্কার থাকে তাদের থেকে যদি আপনি সিরিয়াল মেনটেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে শর্ট ব্যবহার করতে হবে। যেমন আমার এখানে 1 নাম্বার আছে আকরাম, 3 নাম্বার আছে মুসা, 5 নাম্বার আছে মোহাম্মদ, 2 নাম্বার আছে জাফর এবং 4 নাম্বার আছে জুবাইর। তবে সিরিয়াল নেই। আকরাম আছে 1 নাম্বার আছে, এরপরে 2 নাই, 3 আছে, 4 নাই, 5 আছে, আবার 2 আছে, এরপর 4 আছে, তার মানে আনসিরিয়াল। এটাকে সিরিয়াল করতে চাচ্ছেন তাহলে আপনাকে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে যেতে হবে শর্ট প্রোগ্রাম। শর্ট প্রোগ্রাম যাওয়ার পরে শর্ট বাইতে দেওয়া আছে প্যারাগ্রাফ আর টাইপের মধ্যে দেওয়া আছে টেক্সট। যেটা আমি সিরিয়াল করতে চাই সেটা টেক্সট অনুযায়ী না করে নাম্বারিং অনুযায়ী আমি এটাকে সিরিয়াল করতে চাই, তাই আমাকে টাইপ থেকে নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর ওকে বাটন প্রেস করতে হবে। ফলে আমার লেখাগুলো সব সিরিয়াল চলে আসবে। 1 নাম্বারের জায়গায় 1 নাম্বার আসবে, 2 নাম্বার জায়গায় 2 নাম্বার আসবে। এভাবে আমরা যতগুলো সিলেক্ট করব তার ওই অনুযায়ী আমাদের সেটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ সিরিয়াল হয়ে যাবে। এবার আসেন টেক্সট মোড, অর্থাৎ টেক্সট ডিরেকশন বলা হয় এটাকে, অ্যারাবিক এবং জেনারেল। অ্যারাবিক মোড এবং জেনারেল মোডের ক্ষেত্রে এই কমান্ডগুলো ব্যবহার করা হয়। যেমন বর্তমানে লেফট মোড আছে যেটাকে বলা হয় বাংলা মোড বা জেনারেল মোড, যেটা লেফট টু রাইট ডিরেকশন হিসেবে সিলেক্ট করা আছে। আপনি যদি রাইট টু লেফট ডিরেকশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখন জেনারেল মোড থেকে অ্যারাবিক মোডে চলে যাবে।
তখন আপনার লেখাটা ডান দিক থেকে শুরু হবে। আপনি যে ভাষায় লিখেন, বাংলা লেখেন, ইংলিশ লেখেন, আরবি লেখেন, উর্দু লেখেন, ডান পাশ থেকে শুরু হবে। আবার যদি আপনি লেফট টু রাইট ক্লিক করেন তাহলে কিন্তু বাম পাশ থেকে শুরু হবে। কোন লেখাটাকে বাম পাশ থেকে ডান দিকে যদি ছড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ডিসপ্লে ইনডেন্টেশনের একটা কাজ। পয়েন্টগুলোর মাধ্যমে আপনি এইভাবে আপনার লেখাটাকে বাম দিক থেকে ডান দিকে ছুটাইতে পারবেন, আবার ডান দিক থেকে বাম দিকেও নিয়ে যেতে পারবেন এভাবে। অর্থাৎ এটা কখন ব্যবহার করা হয়, এটা দেখা গেছে অনেকগুলো কাজকে রেঞ্জ করার প্রয়োজন হয় অথবা একটু ডান পাশে একসাথে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে সিলেক্ট করার পরে আপনাকে ইনডেন্টেশনের মাধ্যমে এটাকে নিয়ে যেতে পারবেন। যেমন এখানে ব্যবহার করা আছে 1 2 3 4 5, আমরা চাচ্ছি এখানে 1 2 3 ব্যবহার না করে সিম্বল ব্যবহার করতে। তাহলে আমরা ব্যবহার করব নাম্বারিং থেকে বুলেটে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রতীক আছে, আমরা যখন প্রতীক ক্লিক করব তখন কিন্তু আমাদের নাম্বারিংটা চলে গিয়ে আমাদের প্রতীকটা শো করবে। আবার যদি আমরা এখান থেকে এটাকে ব্যবহার না করে আর নতুন কোন সিম্বল আনতে চাই তাহলে আমাদের ক্লিক করতে হবে ডিফাইন নিউ বুলেট, এরপর আমাদের ক্লিক করতে হবে সিম্বল। সিম্বলে ক্লিক করার পরে আমাদের মূল সিম্বলের যে বক্সটা আছে সেটা ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের সিম্বলটাকে সিলেক্ট করার পরে ওকে বাটন প্রেস করব, এরপর ওকে দেব। ফলে আমাদের কাস্টম সিস্টেমেও আমরা আমাদের সিম্বলগুলো অ্যাড করতে পারবো। তবে এগুলো এটা হলো অটো। কিভাবে অটো? আপনি যখন স্পেস ইন্টার বাটন প্রেস করবেন অটোমেটিকলি কিন্তু পরবর্তীটা আসবে। আপনি যখন আবার এন্টার প্রেস করবেন তখন আবার আসবে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল সিস্টেমে লিখেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকবার দেওয়া লাগবে। যদি আপনি সিম্বল ব্যবহার না করে নাম্বারিং অথবা এবিসি সিস্টেম অথবা রোমান চিহ্ন সিস্টেমে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে নাম্বারিং। নাম্বারিং ক্লিক করলে সেখানে বিভিন্ন ধরনের ফরম্যাট পাবেন। একটা ফরম্যাট পাবেন ব্র্যাকেটের ভিতরে 1 2 3, আরেকটা ফরম্যাট পাবেন 1 পয়েন্ট সিস্টেম, আবার আরেকটার মধ্যে পাবেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার আরেকটার মধ্যে পাবেন রোমান চিহ্ন, অথবা আরেকটার মধ্যে পাবেন এবিসিডি ছোট হাতের বড় হাতের। অর্থাৎ অনেকগুলো স্টাইল এখানে পাবেন। চাইলে যদি আরো কিছু স্টাইল চেঞ্জ করতে চান ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে গিয়ে আপনি সেখান থেকে আপনি তৈরি করে নিতে পারেন। যেমন নাম্বারিং এর নরমালি ডট না দিয়ে আমরা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে চাই অথবা হ্যাশ ব্যবহার করতে চাই, যেটাই করি না কেন আমরা সেটা এখান থেকে আমরা চুজ করে দেব। তাহলে ওকে দেব, তখন আমার এখানে নাম্বার হিসেবে সেটা শো করবে। তার ডান পাশে আছে আরেকটা স্টাইল ঠিক বুলেটের মতো, তবে এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের লাগবে না। এই যে আমরা এত সময় ধরে কি যে সংক্রান্ত কাজগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু প্যারাগ্রাফের একটা অংশ। আপনি যখন প্যারাগ্রাফের অ্যারো চিহ্নতে ক্লিক করবেন তখন এই যে কমান্ডগুলো সেট করা ছিল শর্টকাট ভাবে সবগুলো আবার একত্রে পাবেন। যেমন প্রথমে পাবেন জেনারেল থেকে অ্যালাইনমেন্ট, যেটা আমরা এখানে শিখেছিলাম লেফট সেন্টার রাইট। এরপর আসেন ডিরেকশন, টেক্সট ডিরেকশন, ডান পাশ থেকে লেখা শুরু অথবা বাম পাশ থেকে শুরু, এটা হলো ডিরেকশনের কাজ, রাইট টু লেফট, লেফট টু রাইট। এবার আসেন ইনডেন্টেশন। ইনডেন্টেশন মানে হলো যেমন আপনার লেখাটার বাম পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা করেছি, যেমন এই যে এখানে বাম পাশে নাম্বারিং এর আগে এখানে একটু পরিমাণ ফাঁকা আছে, টেক্সট বাউন্ডারিজ থেকে একটু নির্দিষ্ট পরিমাণ ফাঁকা থাকার কারণে এটা এখানে শো করছে বিফোর টেক্সটের মধ্যে শো করছে 0.25, মানে 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 ইঞ্চি পরিমাণে ফাঁকা আছে এখানে। আপনি এটাকে 0 করে দেন, ফলে কি হবে এটা নাম্বারিংটা টেক্সট বাউন্ডারির সাথে লেগে থাকবে। আপনি আবার যান প্যারাগ্রাফে, সেখান থেকে আপনি স্পেসিং ব্যবহার করেন স্পেশাল, যেটা আমরা শিখেছিলাম রেঞ্জ করার ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা একটা বায়োডাটা করেছিলাম, বায়োডাটা করার সময় যে ক্লোনগুলো ছিল ক্লোনগুলোকে আমরা কিন্তু একটা রেঞ্জ করেছি নির্দিষ্ট পরিমাণে। এই রেঞ্জটা মূলত আবার দুই ধরনের হয়। এক ধরনের সিস্টেম হলো ফার্স্ট লাইন আর হলো হ্যাঙ্গিং। হ্যাঙ্গিংটা মূলত রেঞ্জ আর ফার্স্ট লাইন মূলত
উপন্যাসের বইগুলো দেখবেন আপনারা শুরু প্রথম বর্ণটা আপনার একটু ভিন্ন রকমের থাকে। কিরকম ভিন্ন রকম? যেমন এটা লেগে আছে, এটা হয়তো একটু ফাঁকা থাকে। এটাকে বলা হয় নিউ প্যারা স্টাইল। একটা সময়ে এটার খুব চাহিদা ছিল, এখন কিন্তু মানুষ শুরু থেকে লিখে। তবে নিয়ম অনুযায়ী আপনি যদি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিতে হবে, যাতে একটু বেশি পরিমাণে ফাঁকা না হয়, কম পরিমাণে ফাঁকা না হয়। এর জন্য আপনাকে যেতে হবে প্যারাগ্রাফ, সেখান থেকে যেতে হবে স্পেশাল থেকে ফার্স্ট লাইন, সেখানে আপনি বসিয়ে দিলেন 0.25 অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ। ওকে, ওকে যখন দিবেন তখন আপনার 1.5 ইঞ্চি পরিমাণের লেখা প্রথম লাইনটা শুধু ফাঁকা হবে, বাকি লাইনগুলো আবার টেক্সট বাউন্ডারির সাথে লেখা আছে। প্যারাগ্রাফ থেকে আপনি যদি লাইন স্পেশাল থেকে ফার্স্ট লাইন না দিয়ে যদি নান ক্লিক করেন তাহলে কিন্তু কমান্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আর যদি প্যারাগ্রাফ থেকে আপনি স্পেশাল থেকে হ্যাঙ্গিং ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার রেঞ্জ করবে। তো রেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই একটা নীতি আছে, নীতি রয়েছে। যেমন আপনি কি করবেন, রেঞ্জ নাম্বারিং হতে পারে, ক খ গ ঘ সিস্টেম হতে পারে। স্বাভাবিকভাবে একাধিক আলোচ্য বিষয় যদি থাকে, ওই আলোচ্য বিষয়গুলো রেঞ্জ করা হয় সাধারণত নিয়ম অনুযায়ী। সেই ক্ষেত্রে আপনি রেঞ্জটাকে ব্যবহার করবেন। এছাড়া আপনি এই রেঞ্জের ব্যবহার করার প্রয়োজন নেই। নান ক্লিক করলে সেটা পূর্বাবস্থা ফিরে আসবে। স্পেসিং থেকে বিফোর এবং আফটার, অর্থাৎ বিফোর আর আফটারের কাজ কি? বিফোর আর আফটারের কাজ হলো, যেমন আপনি ডান দিক থেকে আর বাম দিক থেকে একটু পরিমাণে ফাঁকা রেখেছেন, যেটা আমরা শিখেছিলাম ইনডেন্টেশন। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো, যেমন আমার লেখাটাকে ডান পাশ থেকে আমি ফাঁকা রাখতে চাই, তাই আমি ইনডেন্টেশন বিফোরের মধ্যে দিয়ে দিলাম 0.5 এবং আফটারের মধ্যে দিয়ে দিলাম 0.5, দেন ওকে। ফলে কি হলো, আমার এই লেখাটা কেবল ডান পাশ থেকে নির্দিষ্ট পরিমাণ এবং বাম পাশ থেকে নির্দিষ্ট পরিমাণে ফাঁকা হয়ে মিডল পর্যায়ে আসছে। এটা হলো ইনডেন্টেশনের কাজ। এটাকে যদি আমরা 0 করে দিই তাহলে আবার সেই পূর্বাবস্থায় টেক্সট বাউন্ডারির সাথে লেগে থাকবে লেখাগুলো। প্যারাগ্রাফ আসেন, প্যারাগ্রাফ থেকে আপনি স্পেসিং আসেন। স্পেসিং হলো আপনার এই প্যারা, প্রত্যেকটা প্যারার শুরু থেকে উপরে প্যারা থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ফাঁকা থাকবে। এর জন্য আপনাকে যেতে হবে প্যারাগ্রাফে যেতে হবে। প্যারাগ্রাফ থেকে আপনাকে ক্লিক করতে হবে বিফোরস, অর্থাৎ উপরের থেকে কতটুকু পরিমাণ আপনি ফাঁকা রাখতে চান। যেমন আমি এখানে 5 পিটি দিলাম। এখন দেখেন এই প্যারা থেকে এই প্যারাটার মিডল একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা আছে। আবার যদি বলেন যে এই প্যারা থেকে এটার নিচে দিতে চাই, তাহলে আপনি আফটার ক্লিক করেন, এটা 5 দিলাম। তো এই প্যারার মধ্যে বিফোরও ব্যবহার করা হয়েছে, আফটারও ব্যবহার করা হয়েছে। যদি এমন হতো সকল প্যারাগ্রাফের মধ্যে অটোমেটিকলি উপর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা থাকবে, নিচে আর প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? প্রয়োজন না থাকার কারণ হলো, যেমন এই প্যারাটা, এটার উপরে যখন ফাঁকা থাকবে, উপর প্যারা থেকে কিন্তু এটা অটোমেটিকলি ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এটার মধ্যে কিন্তু ব্যাপার যখন হবে তখন কিন্তু ফাঁকা হচ্ছে, তাহলে আপনার আর আফটারের প্রয়োজন নেই। সুতরাং আপনাকে কি করতে হবে, যদি অল যদি হয়ে থাকে তাহলে কেবল আপনি বিফোরের মধ্যে আপনি নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট দিয়ে দেবেন। আর যদি বলেন না নির্দিষ্ট একটা কেবল, যেমন আমরা এটা করেছিলাম, উপরে ফাঁকা দিয়েছি আবার নিচে ফাঁকা দিয়েছি, সেই ক্ষেত্রে আপনি বিফোর এবং আফটারে ব্যবহার করবেন। এই হলো কিন্তু প্যারাগ্রাফের বিস্তারিত আলোচনা। এখানে যা যা সেটিং করবেন তা যদি পরবর্তী পেজগুলোর জন্য অটোমেটিকলি আসার প্রয়োজন বোধ করেন তাহলে আপনাকে অবশ্যই ডিফল্টে ক্লিক করতে হবে। আর যদি বলেন যে না প্রত্যেকটা নতুন প্রজেক্টে নতুন সেটিং বসবে, তাহলে ডিফল্টের প্রয়োজন নেই, শুধুমাত্র ওকে বাটন প্রেস করবেন। এখানে যে দ্বিতীয় মেনুটা আছে লাইন এন্ড পেজ ব্রেকস, এটা আপাতত আমাদের প্রয়োজন নেই, কেননা যখন প্রয়োজন হবে তখন অটোমেটিকলি টিক চিহ্ন দিয়ে আসবে এবং যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন অটোমেটিকলি চলে যাবে। এটা আমাদের কোনো কাজ নেই।
আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মাঝে একটা কথা বলে ফেলি, আমাদের আগামী ক্লাস বৃহস্পতিবার বন্ধ থাকবে। পরবর্তী ক্লাস রবিবার ইনশাল্লাহ যথারীতি চলবে রাত 9:30 থেকে। রাত 9:30 থেকে আমাদের নিয়মিত ক্লাস চলবে আগামী রবিবার থেকে, অর্থাৎ ঈদের ছুটি কেবল আমাদের একদিন, সেটা হলো আগামী বৃহস্পতিবার। জি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ জয়নুল ইসলাম বলছি। জি, জয়নুল ইসলাম ভাই বলেন। স্যার আমার হচ্ছে এই মার্জিনটা শো করে না। আপনার মার্জিন যদি শো না করে, আপনি মার্জিন কি সেট করেছিলেন কিনা সেটা আগে বলেন। জি, সেট করেছি। আমি যেভাবে আপনি শিখিয়ে দিয়েছেন, আমি ভিডিওটা বারবার দেখার পরও আপনার আমার অফিস হচ্ছে এইচপি ল্যাপটপ। আপনার অফিস কি 2013? না, 2007। না, 2007 যদি হয়, এটা 100-তে 100 আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি 2013 হয়ে থাকে, তাহলে আপনার এই মার্জিনটা, টেক্সট বাউন্ডারিজটা আপনাকে দেখাবে প্রতিটা লাইনে লাইনে একটা একটা লাইন বক্সের মতো দেখাবে। তখন আপনাকে বুঝতে হবে এটা আসলে একটা সফটওয়্যারগত সমস্যা, এর একটা সমাধানও আছে। এবার সমাধানের জন্য আমাকে সময় দিতে হবে, আপনার কম্পিউটার নেট থাকতে হবে, তবে আমি এখান থেকে সমাধানটা করতে পারবো। এখন আপনার সমস্যাটা কোথায় সেটাকে বুঝেন। 1 নাম্বার হলো জায়গা মতো টেক্সট বাউন্ডারি সেট করেছেন, কিন্তু বাউন্ডারিটা শো জি করে জি না। যদি বাউন্ডারি শো করে না, তাহলে তো এটা নিশ্চিত যে আপনার অফিস 7 না। আপনার এখানে, আমার এখানে যেমন হোম মেনু আছে, আপনার এখানে কি হোম মেনু আছে? জি। হোম মেনুর বাম পাশে কি লেখা আছে? ফাইল লেখা আছে। হোম মেনুর বাম পাশে জি ফাইল আছে। হ্যাঁ, তাহলে আপনার আপনার যেভাবে শো দেখেন করছে। না। হ্যাঁ, জি আছে, ফাইল লেখা আছে, ফাইল আছে, সবই আছে। যদি ফাইল লেখা থাকে তার মানে আপনার সমস্যা ওখানে না, সমস্যা হলো আপনার সফটওয়্যারগত সমস্যা। আপনার অফিস 2010 হতে পারে অথবা 2013 হতে পারে, অফিস 7 না, এটা নিশ্চিত। ও ও, আচ্ছা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? লেখাটাই যখন হচ্ছে মার্জিন দিই, লেখাটা কিন্তু ঠিক মার্জিন মতোই হয় স্যার। লেখাটা মার্জিন মতো হবে, ঠিক আছে, কিন্তু লেখাটা এরকম বর্ডার বর্ডার চলে যায় কিনা। আপনার একটা লেখা লিখেন, আবার পুরো পেজ থেকে একটা পিকচার উঠে মেসেঞ্জারে দেন। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো, বলেন। ওয়ালাইকুম সালাম। জি, একটু জোরে বলতে হবে। আপনার কথা আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার বুঝান। না, কথা ক্লিয়ার না। যে হালকা বোঝা যাচ্ছে, মানে ক্লিয়ার না, আপনার সাউন্ডটা একদম কম। জি বলেন। এইবারের কথা আমি ক্লিয়ার বুঝি নাই, আপনাদের মধ্যে থেকে যদি কেউ বুঝে থাকেন আমাকে একটু বুঝিয়ে বলেন।
আমার আমরাও কথা স্যার বুঝতে স্পষ্ট পারছেন? বুঝতে পারি না ওনার কথা। উনি কি বলছেন যদি আপনাদের মধ্যে কেউ বুঝেন তাহলে একটু বুঝিয়ে বলেন আমাকে। আপনারা বুঝেন নাই? না স্যার আমরাও বুঝতে পারি না ওনার কথা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। এখন আমি বলতেছি, আপনি যে আজকে ক্লাসের শুরুতে বলেছিলেন আমাদের ফন্ট বক্সে যে কাজগুলো করব, আমরা যে বোল্ড করি, ইটালি করি, আন্ডারলাইন করি, হ্যাঁ, এই যে অনেকগুলা কাজ করার পর সকল কাজকে আমরা ডিলিট করে দিব, স্বাভাবিকভাবে নিয়ে আসবো। তখন আপনি বলেছিলেন যে আপনার ক্লিয়ার ফরম্যাটিং হ্যাঁ একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর যে কাজগুলো আমরা করেছি, বোল্ড করেছি, ইটালি, আন্ডারলাইন, হ্যাঁ, এই জাতীয় কাজগুলো করেছি, স্ট্রিকিং আউট, এই জাতীয় কাজ, অনেক কাজ করার পর সব কাজ আপনার পূর্বের মতো হয়ে যাবে, মানে কাজগুলা করেছে যে এটা আর থাকবে না। জি। এটা আমি দেওয়ার পরে, ক্লিয়ার ফরম্যাটিং এ দেওয়ার পরে আপনার বাংলা লেখাটা আমার ইংরেজি হয়ে যায়। এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং, মূলত একটা স্পেশালি একটা কমান্ড যেটা মূলত কম্পিউটারের নিজস্ব ভাষা ছাড়া বাকি যে কোনো ভাষাকে তার ভাষার মতোই করে ফেলে। যখন আপনি এটা করে ফেলবে তখন আপনি লেখাগুলোকে সিলেক্ট করার পর আবার বাংলা ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। বুঝতে পেরেছেন? বুঝলাম না। কম্পিউটার তার কম্পিউটারের মেমোরিতে আপনার এই ফন্টটাকে সে অ্যালাউ করে না, যার আচ্ছা, কারণে জি। এটাকে সে আপনাকে ইংরেজি করে দেয়, কিন্তু আপনি যখন লেখাগুলোকে সিলেক্ট করে আবার বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন তখন কিন্তু লেখাগুলো ফিরে আসবে, আপনার লেখা কিন্তু নষ্ট হবে না। হ্যাঁ, আপনি যদি লেখাগুলো যদি বিজয়ীতে না লিখে যদি অন্য কোনো ইয়েতে লিখতেন, ইউনিকোড অথবা অব্রো, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই সমস্যাটা হতো না। কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে পারছি। জি এত সময় কোথায় ছিলেন আপনি যখন কথা বলেছিলেন? জি, আপনি যখন এত সময় কথা বলেছিলেন তখন কোথায় ছিলেন যে আপনার সাউন্ড আমরা বুঝি নাই? এটা আমার হেডফোনে একটু সমস্যা ছিল মনে হয়, হেডফোনটা চেঞ্জ করেছে আর কি, আমি বুঝতে পারি নাই এর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অন্যদের প্রশ্ন কামনা করছি। জি স্যার, আপনি যেটা বলেছেন আমি এটা করে দেখলাম, ঠিক আছে, কিন্তু আপনার এটা হচ্ছে না, আপনার টেক্সট হেডিং কালার আছে না, হ্যাঁ, এটা চেঞ্জ হয় না, অন্যগুলো সব ঠিক হয়ে গেছে, কিন্তু এটা ঠিকই রয়ে গেছে। যেটাকে সে ইফেক্ট হিসেবে ধরে, অতিরিক্ত কোন একটা বিষয় হিসেবে ধরে, ওগুলোকে সে মুছে ও ফেলে, আচ্ছা আর কিছু আচ্ছা না। আচ্ছা, জি 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 জি। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম স্যার, জাহিদ হাসান বলতেছি। জি জয়দাসম ভাই বলেন। স্যার ওই যে আপনি যে দেখাইছিলেন যে একটা যে 1-এর পরে 3, 5, 4, 2, শর্ট 3, শর্ট এটা প্রোগ্রাম। যে হ্যাঁ, ওটাকে কিভাবে স্যার সিরিয়াল ভাবে আনতে হয়, ওটা আমাকে একটু দেখালে ভালো হবে। ওইটা সিরিয়াল আনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে জি স্যার। সেটা হলো লেখাগুলোকে লেখার পরে, যেমন জি আপনি স্যার। নাম্বারিং ছাড়া লিখেছেন, জি স্যার। যেমন আপনি নাম লিখেছেন, এই নামগুলো আমরা লিখেছিলাম, হ্যাঁ। জি লেখার পরে আপনার যখন আপনাকে বললো যে এগুলোকে সিরিয়াল করো, যেমন এটাকে এক দাও, জি এটাকে স্যার। 2-এ দাও, এটাকে 3-এ দাও। যখন আপনাকে বললো তখন আপনি কি করলেন, এটাকে 1 লিখলেন, কারণ যেহেতু আপনি মেন সিরিয়ালটা ইয়ে করবেন, আর জি যিনি স্যার। আপনাকে বলবে অবশ্যই তিনি আপনার কাগজের পাশে লিখে দিবে যে এটা 1, এটা 2, যেহেতু জি কম্পিউটারকে বোঝানোর জন্য। আর নাহলে যদি আপনি এভাবে ধরে ধরে করতে চান হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। জি এই জন্য আপনি এখানে লিখলেন 3, এখানে লিখলেন 4, এখানে লিখলেন 2, এবং এখানে লিখলেন 5। আপনাকে বলে দিল যে এইভাবে এটাকে সিরিয়াল করে, এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, সিরিয়াল করার জন্য। সিলেক্ট করার পরে শর্ট ক্লিক করবেন, সেখান থেকে টাইপ ঘরের মধ্যে টেক্সট থাকবে, সেখান থেকে নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর ওকে বাটন প্রেস করবেন, ফলে 1 2 3 4 5 6 এই সিস্টেমে আপনার লেখাগুলো চলে আসবে। জি স্যার।
ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। আগামী ক্লাস আমাদের রবিবার, অর্থাৎ আগামী শুক্রবার বৃহস্পতিবার আমাদের ক্লাস বন্ধ থাকবে ঈদের। এরপরের রবিবারে আমাদের ক্লাস চলবে 9:30 থেকে শুরু আমাদের ক্লাস ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।